আমাদের জীবনে বিভিন্ন ঘটনাই, যেমন ট্রেন চলা, রকেট উড়া অথবা চা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঘটনার পিছনে পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কাজ করছে, তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের সেই শাখা যেখানে তাপ, কাজ, তাপমাত্রা এবং শক্তির মধ্যে সম্পর্ক বের করা হয়। ক্লাসটি শুরু করার আগে বলে নিই, তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও। এনাফ লাইক পেলে আমরা অন্য চ্যাপ্টারগুলোও বানাবো। তো চলো শুরু করা যাক। সবার প্রথমেই আমাদের বুঝতে হবে তাপ কী। তাপ হলো এমন এক ধরনের শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে ঠান্ডা হয়। সুতরাং তাপ শক্তির একটি প্রকার। তাহলে তাপমাত্রা কী? আমরা কোনো উষ্ণ জায়গায় গেলে খেয়াল করতে পারি আমাদের গরম লাগে, কোনো শীতল স্থানে গেলে ঠান্ডা লাগে। তো আমাদের গরম বা ঠান্ডার এই অনুভূতিটার পরিমাপই হলো তাপমাত্রা। আমরা তাপমাত্রাকে তাপ দিয়েও সংজ্ঞায়িত করে বলতে পারি কোনো বস্তুর তাপের ঘনত্বই হলো এর তাপমাত্রা। তাহলে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্যগুলো আমরা দেখে নেই। তাপ হলো এক প্রকার শক্তি, অন্যদিকে তাপমাত্রা ঠান্ডা বা গরমের পরিমাপ। তাপ যেহেতু শক্তি, এর একক সাধারণত হয়ে থাকে জুল। তাপমাত্রার একক কেলভিন এবং ক্ষেত্রবিশেষে অন্য এককও ব্যবহার করা হয়। তাপের আদান প্রদান মোট আণবিক গতিশক্তি পরিবর্তন করে। অন্যদিকে তাপমাত্রা গড় আণবিক গতিশক্তির সাথে সম্পর্কিত। পরবর্তীতে সেটা দেখানো হবে। তাপীয় সমতা। ধরো দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে আছে, এদের মধ্যে যদি তাপ আদান প্রদান না হয়ে থাকে তাহলে সেই অবস্থাই হলো তাপীয় সমতা। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দুটি বস্তু আলাদা করা আছে, বস্তু দুইটিকে পৃথকভাবে তৃতীয় একটি বস্তুর সাথে সংযুক্ত করা হলো। প্রথম বস্তু দুটির মাঝে অন্তরক দেওয়া হলো যেন কোনো তাপ আদান প্রদান না হয় তাদের মধ্যে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে, যদি এ সি এবং বি সি তাপীয় সমতায় থাকে তাহলে এ এবং বিও তাপীয় সমতায় থাকবে। অর্থাৎ দুটি বস্তু কোনো তৃতীয় বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে প্রথম দুটি বস্তুও তাপীয় সমতায় বা সাম্যাবস্থায় থাকবে। তাপীয় সমতায় কোনো তাপ আদান প্রদান হয় না, কারণ তাপমাত্রা সমান থাকে। অর্থাৎ একাধিক বস্তু তাপীয় সমতায় আছে কি না তার যেই ধর্ম দ্বারা নির্ধারিত হয় সেটাই তাপমাত্রা। এটা তাপমাত্রার আরেকটি সংজ্ঞা। ধরো দুটি থার্মোমিটার এনে এ ও বি বস্তুদ্বয়ের তাপমাত্রা পেলাম যথাক্রমে T1 ও T2। এখানে যদি T1 সমান T2 হয় তাহলে বলতে পারবো যে বস্তুদ্বয় তাপীয় সমতায় আছে। আমাদের যখন জ্বর হয়ে থাকে আমরা একটি যন্ত্র দিয়ে নিজেদের তাপমাত্রা পরিমাপ করে থাকি। এই বস্তুটিকে বলা হয় থার্মোমিটার। অর্থাৎ যার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয় তাই থার্মোমিটার। এই থার্মোমিটারগুলো তাপমাত্রিক পদার্থ ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করে। তাপমাত্রিক পদার্থ হলো যেই পদার্থগুলোর একটি নির্দিষ্ট ভৌত ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় পারদ, পরিবাহী তার, গ্যাস ইত্যাদি। এবং যেই ভৌত ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় তাই তাপমাত্রিক ধর্ম। যেমন পারদের ক্ষেত্রে আয়তন, পরিবাহী তারের ক্ষেত্রে রোধ, গ্যাসের ক্ষেত্রে ধ্রুব চাপে আয়তন ইত্যাদি। তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত সূত্রের মধ্যে এটা একটি। এখানে থিটা বোঝায় যে তাপমাত্রা বের করব। থিটা আইস হলো পানির গলনাঙ্ক এবং থিটা স্টিম হলো পানির স্ফুটনাঙ্ক। এক্স দিয়ে বোঝায় ওই তাপমাত্রায় তাপমাত্রিক ধর্মের পরিমাপ। এটা হতে পারে পারদের আয়তনের মান, পরিবাহী তারের রোধের মান। এই পদ্ধতির নাম হলো দুই স্থিরবিন্দু পদ্ধতি। চলো দেখি এটা কিভাবে আসে। কোনো তাপমাত্রিক ধর্ম তাপমাত্রার পরিবর্তনের সাথে যদি সমানুপাতিকভাবে বৃদ্ধি পায় তাহলে আমরা লিখতে পারি থিটা সমান ax প্লাস বি, যা সরলরেখার সমীকরণের মতো, যেখানে এ হলো এম এবং বি হলো সি। চলো এই সরলরেখায় দুটা স্থির বিন্দু নেই, একটা θ1, x1 আর একটা θ2, x2, কারণ এই পদ্ধতির নামই হলো দুই স্থির বিন্দু। তাহলে সমীকরণ দুইটা এভাবে লিখতে পারবো। দ্বিতীয় সমীকরণের দুই পাশে ax2 বিয়োগ করি। এখান থেকে প্রাপ্ত b এর মান প্রথম সমীকরণে বসাই। সমীকরণটাকে সরল করলে a এর মান পেয়ে যাব। এবার দ্বিতীয় সমীকরণে
এ এর মান বসাই, তাহলে বি এর মানও পেয়ে যাব। আমাদের প্রাথমিক সমীকরণে এ এবং বি এর মান বসিয়ে নিই। θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 কমন নেই। উভয় পাশে θ2 বিয়োগ করি এবং উভয় পাশে θ1 মাইনাস θ2 ভাগ করলেই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এখানে শুধুমাত্র 2 এর জায়গায় আইস এবং 1 এর জায়গায় স্টিম বসালেই আগের সূত্রটি পেয়ে যাব। এই সূত্রটি ব্যবহার করা হয় তাপমাত্রিক ধর্ম হতে তাপমাত্রা বের করতে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার হতে ত্রুটিমুক্ত তাপমাত্রা পেতে, এছাড়াও এক স্কেল থেকে আরেক স্কেলে নিতেও ব্যবহার করা হয়। চলো দেখি সেটা কিভাবে করে। সেলসিয়াস, কেলভিন ও ফারেনহাইট স্কেলের জন্য সূত্রটি এরকম। এখানে প্রত্যেকটি স্কেলের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দেখতে পাচ্ছি। এই মানগুলো সূত্রে বসিয়ে নিই। সূত্রটি সরল করলেই পেয়ে যাব বিভিন্ন স্কেলের সম্পর্কের সূত্র। এখানে যে কোনো একটা স্কেলে তাপমাত্রা জানলে সেটা বসিয়ে অন্য স্কেলগুলোতেও বের করা যাবে তাপমাত্রা। এছাড়াও আছে এক স্থিরবিন্দু পদ্ধতি। আমরা যদি দুই স্থিরবিন্দু পদ্ধতিতে নিম্ন স্থিরবিন্দুর মান 0 বসাই এবং সেখানে যদি তাপমাত্রিক পদার্থের মানও 0 হয়, তাহলে এক স্থিরবিন্দু দিয়েই করতে পারা যায়। যেমন ধরো কেলভিন স্কেলে 0 তাপমাত্রায় গ্যাসের আয়তনও 0। এটা সাধারণত কেলভিন স্কেলের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। বিশেষ কিছু শর্ত আরোপ করে, যেমন তাপমাত্রা, চাপের একটি বিশেষ মানের জন্য আমরা একটি পাত্রে কোনো পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় 3টি অবস্থায় একই সময়ে পেতে পারি। এই বিন্দুকেই ওই পদার্থের ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট বলে। কোনো ভৌত ঘটনা বুঝতে হলে প্রথমেই আমাদের সিস্টেম নির্ধারণ করতে হয়। এবার দেখা যাক সিস্টেম বলতে কি বোঝায়। ধরো একটি টেবিলের উপর চিত্রের মতো একটি সেটআপ, যেখানে ভিতরের গ্যাস সহ একটি সিলিন্ডার পিস্টন আছে এবং এর উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তাহলে এই গ্যাস সহ পুরো সেটআপটি হচ্ছে সিস্টেম। অর্থাৎ পদার্থের যে অংশটুকু নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় তাই হচ্ছে সিস্টেম। আর এই সিস্টেম বাদে চিত্রের রঙিন পার্টটুকু হচ্ছে পরিবেশ। এই পরিবেশের সাথে সিস্টেম শক্তি বা ভর বা উভয়ই বিনিময় করে। অর্থাৎ সিস্টেম ব্যতীত বাকি যা সিস্টেমের সাথে ভর বা শক্তি বিনিময় করে তাই পরিবেশ। সিস্টেম প্রধানত 3 ধরনের হয়। প্রথমটি হলো উন্মুক্ত বা ওপেন সিস্টেম। এক্ষেত্রে সিস্টেমটি পরিবেশের সঙ্গে ভর এবং শক্তি উভয়ই আদান প্রদান করে। দ্বিতীয়টি হলো বদ্ধ বা ক্লোজড সিস্টেম। এখানে সিস্টেমটি পরিবেশের সঙ্গে কেবল শক্তি আদান প্রদান করে, কিন্তু ভরের বিনিময় করে না। তৃতীয়টি হলো বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। এক্ষেত্রে সিস্টেমটি পরিবেশের সঙ্গে ভর কিংবা শক্তি কোনোটারই আদান প্রদান করে না। তাহলে এই 3 ধরনের সিস্টেমের মধ্যে মূল পার্থক্যগুলো হলো এরূপ। পূর্বে তাপ নিয়ে একটি প্রচলিত ক্যালোরিক মতবাদ ছিল। সেটাকে ভুল প্রমাণে সাহায্য করে এই 2 জন বিজ্ঞানী, বেঞ্জামিন থমসন এবং হামফ্রি ডেভি। পরবর্তীতে জুলিয়াস ভন মেয়ার, জেমস জুল এবং হারমান ভন হেলমহোল্টজ তাপগতিবিদ্যার প্রথম সূত্র এস্টাবলিশ করতে সাহায্য করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি মূলত শক্তির সংরক্ষণশীলতা নীতির আরেকটি রূপ। ধরা যাক কোনো একটি সিস্টেমে কিউ পরিমাণ তাপ সরবরাহ করা হলো, ফলে সিস্টেম কর্তৃক কৃত কাজ ডাব্লিউ এবং সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ। তাহলে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী ইনিশিয়াল মোট এনার্জি সমান ফাইনাল মোট এনার্জি থেকে আমরা পাই কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লিউ। এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। এখানে কিউ হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ, ডেল ইউ হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং ডাব্লিউ হলো সিস্টেম কর্তৃক কৃত কাজ। তাহলে দেখা যাক অভ্যন্তরীণ শক্তিটা কি। কোনো একটি সিস্টেমে গ্যাস অণুগুলোর আণুবীক্ষণিক পর্যায়ে যে বিভব শক্তি এবং গতিশক্তি থাকে তার সমষ্টি হচ্ছে ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ ইউ সমান অণুগুলোর মোট গতিশক্তি যোগ বিভব শক্তি। আদর্শ গ্যাসের অধ্যায় হতে আমরা জানি গ্যাস অণুর গতিশক্তি ইকে সমান 3/2 পিভি। যেহেতু গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ নেই, তাই এদের পারস্পরিক বিভব শক্তি 0 বিবেচনা করা যায়। তাহলে অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি হিসেবে আমরা পাই ইউ সমান অণুগুলোর গতিশক্তি এবং
ইকে সমান ইউ সমান 3/2 পিভি। আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা জানি পিভি সমান এনআরটি। এটি বসিয়ে পাই ইউ সমান 3/2 এনআরটি, অর্থাৎ ইউ হচ্ছে তাপমাত্রা টি এর সমানুপাতিক। তাহলে বলা যায় অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রা টি এর উপর নির্ভর করে, চাপ বা আয়তনের উপর সরাসরি নির্ভরশীল নয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ হতে আমরা পাই কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লু। পরিবর্তন হিসেবে বিবেচনা করলে সবগুলো রাশির জন্য ডেল নিই। আমরা যদি অতি ক্ষুদ্র সময়ের জন্য হিসাব করি তাহলে উভয় পক্ষে লিমিট নেই। এটাকে ক্যালকুলাসের ভাষায় বলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লু। এই সমীকরণে ডিকিউ পজিটিভ হলে সিস্টেম তাপ গ্রহণ করে আর নেগেটিভ হলে সিস্টেম তাপ বর্জন করে। ডিইউ পজিটিভ হলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। আবার কিছুক্ষণ আগে আমরা দেখেছি অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সমানুপাতিক, তাই এক্ষেত্রে তাপমাত্রাও বৃদ্ধি পায়। এবং ডিইউ নেগেটিভ হলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, অনুরূপভাবে তাপমাত্রাও হ্রাস পায়। ডিডাব্লু পজিটিভ হলে সিস্টেম দ্বারা কাজ হয় আর নেগেটিভ হলে সিস্টেমের উপর কাজ হয়। দৈনন্দিন জীবনে আমরা বরফ গলতে দেখি, চায়ের পানি ফুটে বাষ্প হয়ে যেতে দেখি। তাপের প্রভাবে ঘটে যাওয়া এসব পরিবর্তনই হলো তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়ায় একটি সিস্টেমের বিভিন্ন তাপগতীয় চলরাশির পরিবর্তন ঘটে। তাপগতীয় চলরাশি হলো যেইগুলো একটি সিস্টেমের অবস্থা নির্ধারণ করে, অর্থাৎ যে প্রক্রিয়া সিস্টেমের তাপগতীয় চলরাশির পরিবর্তন ঘটায় তাই তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় চলরাশির উদাহরণ হিসেবে বলা যায় তাপমাত্রা, চাপ, আয়তন, অভ্যন্তরীণ শক্তি, এনট্রপি ইত্যাদি। এনট্রপি কী সেটা আমরা পরে জানব। তাপগতীয় প্রক্রিয়া মূলত 4 ধরনের হয়: সমচাপ, সম আয়তন, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। চলো এই প্রক্রিয়াগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক। প্রথমে সমচাপীয় প্রক্রিয়া। এই তাপগতীয় প্রক্রিয়ায় চাপ স্থির থাকে। এই প্রক্রিয়ার পি ভার্সেস ভি এর গ্রাফ থেকে দেখা যায় গ্রাফটি এক্স অক্ষের সমান্তরাল। পাশে একটি পিস্টন নিয়ে তুলনা করলে দেখতে পাই আয়তনের পরিবর্তন করলেও চাপ স্থির থাকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লু। যেহেতু এই প্রক্রিয়ায় চাপ স্থির থাকে তাই আদর্শ গ্যাস হিসেবে বিবেচনা করলে এই প্রক্রিয়াটি চার্লসের সূত্র মেনে চলে, অর্থাৎ ভি/টি সমান কনস্ট্যান্ট। এবার সম আয়তনের প্রক্রিয়া। এই তাপগতীয় প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে। এই প্রক্রিয়ার পি ভার্সেস ভি এর গ্রাফ থেকে দেখা যায় গ্রাফটি ওয়াই অক্ষের সমান্তরাল। পাশে একটি পিস্টন নিয়ে তুলনা করলে দেখতে পাই চাপের পরিবর্তন করলেও আয়তন স্থির থাকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লু। এখানে ডাব্লু সমান লেখা যায় পি ডেল ভি। ডাব্লু সমান পি ডেল ভি কীভাবে আসে তা আমরা পরে জানব। যেহেতু এই প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে তাই আয়তনের পরিবর্তন শূন্য, অতএব ডেল ভি সমান শূন্য এই সমীকরণে বসিয়ে পাই কিউ সমান ডেল ইউ। এই প্রক্রিয়ায় আয়তন স্থির থাকায় আদর্শ গ্যাস হিসেবে বিবেচনা করলে এই প্রক্রিয়াটি গেই-লুসাকের সূত্র মেনে চলে, অর্থাৎ পি/টি সমান কনস্ট্যান্ট। এরপর সমতাপীয় প্রক্রিয়া। এই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রায় স্থির থাকে। এই প্রক্রিয়ার পি ভার্সেস ভি এর গ্রাফ থেকে দেখা যায় গ্রাফটি একটি বক্ররেখা। পাশে একটি পিস্টন নিয়ে তুলনা করলে দেখতে পাই চাপের পরিবর্তনের সাথে সাথে এই বক্ররেখা বরাবর আয়তনেরও পরিবর্তন ঘটে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লু। কিছুক্ষণ আগে আমরা দেখেছি অভ্যন্তরীণ শক্তি সরাসরি সিস্টেমের তাপমাত্রার সাথে সম্পর্কিত। যেহেতু এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাই ডেলটি সমান 0। তাপমাত্রার কোনো পরিবর্তন না হওয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও শূন্য। ডেল ইউ সমান 0 বসিয়ে পাই কিউ সমান ডাব্লু। এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকায় আদর্শ গ্যাস হিসেবে বিবেচনা করলে এই প্রক্রিয়াটি বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ পিভি সমান কনস্ট্যান্ট। শেষেরটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হয় না, অর্থাৎ সিস্টেম তাপের দিক থেকে আইসোলেটেড থাকে।
এই প্রক্রিয়ার পি ভার্সেস ভি এর গ্রাফ থেকে দেখা যায় এই গ্রাফটিও একটি বক্ররেখা। পাশে একটি পিস্টন নিয়ে তুলনা করলে দেখতে পাই চাপের পরিবর্তনের সাথে সাথে অনেকটা সমষ্ণ প্রক্রিয়ার মতো আয়তনেরও পরিবর্তন ঘটে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লু। যেহেতু এই প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাই কিউ সমান শূন্য বসায়। আবার ডাব্লু সমান পি ডেল ভি বসিয়ে সমীকরণের অন্যদিকে নিয়ে পাই ডেল ইউ সমান মাইনাস পি ডেল ভি। এই প্রক্রিয়ার শর্তানুযায়ী সিস্টেমকে পরিবেশের সাথে তাপের দিক থেকে আইসোলেটেড করার জন্য পাত্রকে কোপরিবাহী হতে হয়। তাপগতিবিদ্যার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো মোলার তাপ ধারণ ক্ষমতা। চলো এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। একই পরিমাণ তাপ ভিন্ন ভিন্ন পদার্থে ভিন্ন প্রভাব সৃষ্টি করতে পারে, অর্থাৎ পদার্থভেদে তাপের প্রতি প্রতিক্রিয়া ভিন্ন হয়। এক মোল কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন তাকেই মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। এখন ধরি এন মোল কোনো পদার্থের তাপমাত্রা ডেলটি কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ কিউ। ঐকিক নিয়ম করে পাই 1 মোল কোনো পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কিউ বাই এন ডেল টি। অতএব মোলার তাপ ধারণ ক্ষমতা সমান কিউ বাই এন ডেল টি। এটিকে সি দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটিকে অনেক সময় সাজিয়ে লেখা হয় কিউ সমান এন সি ডেল টি। মোলার তাপ ধারণ ক্ষমতা প্রধানত দুই ধরনের: স্থির চাপ ও স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। স্থির চাপের জন্য সূত্রটি হল কিউ সমান এনসিপি ডেল টি, আর স্থির আয়তনে সূত্রটি হল কিউ সমান এনসিভি ডেল টি। স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা সিপি এর মান স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সিভি এর চেয়ে সর্বদা বেশি হয়। স্থির চাপের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা পাই কিউ সমান ডেল ইউ প্লাস ডাব্লু। আর স্থির আয়তনে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা আগে দেখে এসেছি কিউ সমান ডেল ইউ। স্থির চাপের ক্ষেত্রে দেখা যায় সরবরাহকৃত তাপের কিছু অংশ কাজে ব্যয় হয় এবং বাকি অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। কিন্তু স্থির আয়তনের ক্ষেত্রে সরবরাহকৃত তাপের সম্পূর্ণটুকুই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে কাজ করে। অর্থাৎ একই পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তথা তাপমাত্রা পরিবর্তনে স্থির আয়তনের তুলনায় স্থির চাপে বেশি তাপ প্রয়োজন হয়, তাই সিপি এর মান সিপি অপেক্ষা বড় হয়। এখন সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক দেখা যাক। স্থির চাপের ক্ষেত্রে অতি ক্ষুদ্র সময় হিসাব করলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি আমরা পাই ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লু। আবার আমরা দেখলাম কিউ সমান এনসিপি ডেল টি। ক্ষুদ্র পরিবর্তন বিবেচনা করলে ডিকিউ সমান এনসিপি ডিটি। ডিকিউ এর মান উপরের সমীকরণে বসিয়ে পাই এনসিপি ডিটি সমান ডিইউ প্লাস ডিডাব্লু। স্থির আয়তনের ক্ষেত্রে অতি ক্ষুদ্র সময় হিসাব করলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা দেখেছি ডিকিউ সমান ডিইউ। আবার আমরা দেখলাম কিউ সমান এনসিভি ডেল টি। ক্ষুদ্র পরিবর্তন বিবেচনা করলে ডিকিউ সমান এনসিভি ডিটি। ডিকিউ এর মান এর উপরের সমীকরণে বসিয়ে পাই এনসিভি ডিটি সমান ডিইউ। এই ডিইউ এর মান উপরের সমীকরণে বসায়। এখানে ডিডাব্লু সমান লেখা যায় পিডিভি। আবার আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা জানি পিভি সমান এনআরটি। স্থির চাপে উভয় পক্ষে ক্ষুদ্র পরিবর্তন চিন্তা করলে আমরা পাই পিডিভি সমান এনআরডিটি। পিডিভি এর মান উপরের সমীকরণে বসায়। উভয় পক্ষকে এনডিটি দ্বারা ভাগ করে পাই সিপি সমান সিভি প্লাস আর। উভয় পক্ষ হতে সিভি বিয়োগ করে পাই সিপি মাইনাস সিভি সমান আর। এই সমীকরণটি সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তাপগতিবিদ্যা ও গ্যাসের গতিতত্ত্বে স্বাধীনতার মাত্রা একটি মৌলিক ধারণা। চলো জেনে নেওয়া যাক এটি আসলে কি। গ্যাসের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করতে ও গ্যাস অণুর আচরণ বুঝতে স্বাধীনতার মাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো একটি সিস্টেম বা গ্যাস কণার অবস্থান বা গতি সম্পূর্ণভাবে নির্ণয় করতে যতগুলো চলরাশির প্রয়োজন হয় সেটি হচ্ছে স্বাধীনতার মাত্রা। ধরো একটি একপারমাণবিক গ্যাস আছে। এটি এক্স, ওয়াই এবং জেড তিনটি অক্ষ বরাবরই রৈখিকভাবে যেতে পারে।
যেহেতু এর গতি নির্ণয় করতে আমাদের 3টি চলরাশির প্রয়োজন হয়, তাই এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3। এক পারমাণবিক গ্যাসের উদাহরণ হলো হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। দ্বিপারমাণবিক গ্যাসের কথা চিন্তা করলে এটিও এক্স, ওয়াই এবং জেড 3টি অক্ষ বরাবরই রৈখিকভাবে চলতে পারে। সরল গতির পাশাপাশি দ্বিপারমাণবিক অণু ঘূর্ণন গতিও সম্পাদন করে। ধরা যাক দ্বিপারমাণবিক অণুটির সংযোগ রেখা এক্স অক্ষ বরাবর অবস্থান করছে। এই ক্ষেত্রে অণুটি ওয়াই অক্ষ এবং জেড অক্ষের চারিদিকে ঘূর্ণন করতে পারে। তাই এ দুটি ঘূর্ণন স্বাধীনতার মাত্রা প্রদান করে। কিন্তু এক্স অক্ষের চারিদিকে ঘূর্ণন সাধারণত স্বাধীনতার মাত্রা হিসেবে ধরা হয় না, কারণ এই অক্ষ বরাবর অণুর জড়তার ভ্রামক অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় এমন ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। সাধারণ তাপমাত্রায় এই ঘূর্ণন কার্যত সক্রিয় থাকে না। ফলে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রায় দুটি ঘূর্ণন স্বাধীনতার মাত্রা বিবেচনা করা হয়, যা ওয়াই অক্ষ ও জেড অক্ষের চারিদিকে ঘূর্ণনের সাথে সম্পর্কিত। যেহেতু এর গতি নির্ণয় করতে আমাদের মোট 5টি চলরাশির প্রয়োজন হয়, তাই এক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 5। দ্বিপারমাণবিক গ্যাসের উদাহরণ হল হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। রৈখিক বহুপারমাণবিক গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইডের গঠন দ্বিপারমাণবিক গ্যাসের মতো হওয়ায় এদের স্বাধীনতার মাত্রাও 5। এবার অরৈখিক বহুপারমাণবিক গ্যাসের কথা চিন্তা করা যাক। দ্বিপারমাণবিক গ্যাসের মতো এর অণুগুলো এক্স, ওয়াই এবং জেড এই 3টি অক্ষ বরাবর সরলরেখায় চলতে পারে। ফলে এদের 3টি স্থানান্তর স্বাধীনতার মাত্রা রয়েছে। সরল গতির পাশাপাশি অরৈখিক বহুপারমাণবিক অণু ঘূর্ণন গতিও সম্পাদন করতে পারে। যেহেতু এই ধরনের অণু কোনো একক অক্ষ বরাবর সরলরেখায় বিন্যস্ত নয়, তাই এটি এক্স, ওয়াই এবং জেড 3টি অক্ষের চারিদিকেই ঘূর্ণন করতে সক্ষম। ফলে আরও 3টি ঘূর্ণন স্বাধীনতার মাত্রা পাওয়া যায়। অতএব অরৈখিক বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোট স্বাধীনতার মাত্রা হয় 3টি স্থানান্তর এবং 3টি ঘূর্ণন স্বাধীনতার মাত্রার সমষ্টি, অর্থাৎ 6। অরৈখিক বহুপারমাণবিক গ্যাসের উদাহরণ হল সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি। আদর্শ গ্যাসের অধ্যায় হতে আমরা জানি গ্যাসের গড় আণবিক গতিশক্তি E⁻= 3/2 nRT। কিন্তু এটি কেবল গ্যাস অণুগুলোর এক্স, ওয়াই, জেড এই 3টি অক্ষ বরাবর রৈখিক গতি বিবেচনা করে। 1 মোলের জন্য সূত্রটি হল E⁻= 3/2 RT। যেহেতু এটি 3টি স্বাধীনতার মাত্রা বিবেচনা করে, অতএব প্রতি মোল এবং প্রতি স্বাধীনতার মাত্রার জন্য গড় গতিশক্তি হচ্ছে E⁻= ½ RT। অতএব 1 মোল এবং F মাত্রার জন্য গড় গতিশক্তি F/2 RT। আবার আমরা আগে দেখে এসেছি অভ্যন্তরীণ শক্তি মানেই গ্যাস অণুর গড় গতিশক্তি, এবং অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার সাথে সম্পর্কিত। তাই তাপমাত্রা ΔT পরিমাণ বাড়ালে অভ্যন্তরীণ শক্তি হিসেবে পাওয়া যায় ΔU = F/2 R ΔT। তাহলে তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি F/2 R। স্থির চাপের জন্য আমরা দেখেছি মোলার তাপ ধারণ ক্ষমতার সূত্র হতে Q = NCV ΔT। 1 মোল গ্যাস এবং তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তনের জন্য Q = CV। আবার স্থির চাপের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা আগে দেখেছি Q = ΔU। এই দুই সমীকরণ হতে পাই ΔU = CV। অতএব উপগ্রহের সমীকরণ হতে আমরা লিখতে পারি CV = F/2 R। কিছুক্ষণ আগে আমরা দেখেছি CP - CV = R। এখানে উভয় পক্ষকে CV দ্বারা ভাগ করে পাই CP/CV - 1 = R/CV। উপরের সমীকরণটি হতে R/CV এর মান 2/F নিচের সমীকরণটিতে বসিয়ে পাই CP/CV - 1 = 2/F। এখানে CP/CV হচ্ছে গামা। এখন উভয় পক্ষে 1 যোগ করে পাই গামা = 1 + 2/F। এক পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা F = 3 বসিয়ে হিসাব করে পাই গামা = 1.67। দ্বিপারমাণবিক বা রৈখিক বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে F = 5 বসিয়ে হিসাব করে পাই গামা = 1.4
এবং অরৈখিক বহুপারমাণবিক গ্যাসের জন্য F সমান 6 বসিয়ে হিসেব করে পাই গামা সমান 1.33। কাজ সম্পর্কে আমাদের ইতোমধ্যেই ধারণা আছে। বলের প্রভাবে কোনো বস্তুর সরণ ঘটলে কাজ সম্পন্ন হয়। তবে তাপগতিবিদ্যায় কাজের ধারণাটি কিছুটা ভিন্নভাবে প্রকাশ করা হয়। চলো এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। ধরা যাক একটি সিলিন্ডার পিস্টন আছে এবং এর ভিতরে গ্যাস রয়েছে। গ্যাস অণুগুলো কর্তৃক পিস্টনের উপর F চাপ প্রযুক্ত হয়, ফলে পিস্টনটির অবস্থানের পরিবর্তন হয় dx। তাহলে কাজ dw সমান Fdx। উভয় পক্ষে ইন্টিগ্রেট করে পাই w সমান ইন্টিগ্রেশন অফ Fdx। আবার আমরা জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে, অর্থাৎ P ইকুয়াল F/A। এখান থেকে F সমান PA বসায়। চিত্রের মার্ক করা অংশটুকুর আয়তন হচ্ছে AdX, এটা সমান লেখা যায় dV। মান বসিয়ে পাই কাজ W সমান ইন্টিগ্রেশন অফ PdV। ইনিশিয়াল এবং ফাইনাল আয়তন যথাক্রমে V1 এবং V2 হলে এই দুইটিকে ইন্টিগ্রেশনের লিমিট হিসেবে বসায়। যে কোনো একটি তাপগতীয় প্রক্রিয়ার P ভার্সেস V এর বক্ররেখার গ্রাফে দুইটি আয়তন V1 এবং V2 চিন্তা করি। এই দুইটি আয়তনের মধ্যে বক্ররেখা এবং x অক্ষের মধ্যে সীমাবদ্ধ ক্ষেত্রটুকুর ক্ষেত্রফলই হল এই সীমার মধ্যে কৃতকাজ W। এবার বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার জন্য গ্রাফ এবং নিচের সূত্রটি ব্যবহার করে কাজের সূত্রগুলো দেখি। সমচাপীয় প্রক্রিয়ায় কাজ। এই প্রক্রিয়ায় P ভার্সেস V এর গ্রাফটি x অক্ষের সমান্তরাল হওয়ায় এই রেখায় দুইটি আয়তন V1 এবং V2 নিয়ে x অক্ষের সাথে সীমাবদ্ধ আয়তাকার অংশটুকুর ক্ষেত্রফল তথা কাজ বের করলে পাই W সমান P ইন্টু V2 মাইনাস V1 বা P ডেল V। সমায়তনীয় প্রক্রিয়ায় কাজ। এই প্রক্রিয়ার P ভার্সেস V এর গ্রাফটি y অক্ষের সমান্তরাল, তাই আয়তনের পরিবর্তন dV সমান 0। এই মানটি নিচের সমীকরণে বসিয়ে পাই W সমান 0, অর্থাৎ সমায়তনীয় প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক কোনো কাজ হয় না। সমষ্ণ প্রক্রিয়ায় কাজ। এই প্রক্রিয়ার P ভার্সেস V এর গ্রাফের বক্ররেখাটিতে দুইটি আয়তন V1 এবং V2 নেই। আদর্শ গ্যাসের সূত্র হতে আমরা জানি PV সমান nRT। এখান থেকে P সমান nRT/V নিচের সমীকরণে বসাই। ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করে পাই W সমান nRT ln V। এখানে আপার এবং লোয়ার লিমিট বসিয়ে পাই W সমান nRT ln V2/V1। আবার আমরা আগে দেখেছি এই প্রক্রিয়াটি আদর্শ গ্যাসের বয়েলের সূত্র মেনে চলে, অর্থাৎ PV সমান কনস্ট্যান্ট। দুইটি আয়তন V1 ও V2 এর জন্য দুইটি চাপ যথাক্রমে P1 ও P2 হলে বয়েলের সূত্রানুসারে P1V1 সমান P2V2। এখান থেকে সাইড বদল করে পাই V2/V1 সমান P1/P2। এই মানটি বসিয়ে পাই W সমান nRT ln P1/P2। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ। এই প্রক্রিয়ার জন্য আমরা আগে দেখেছি W সমান মাইনাস ডেল ইউ। আবার আমরা এটাও দেখেছি ডেল ইউ সমান NCV ডেল টি। সিপি সিভি ও গামা এর সম্পর্ক হতে আমরা দেখেছি গামা-1 সমান R/CV। এখান থেকে পাই সিভি সমান R/গামা-1। নিচে W সমান মাইনাস NCV ডেল টি সমীকরণে এই সিভি এর মান বসিয়ে পাই W সমান মাইনাস N R/গামা-1 ইন্টু ডেল টি। মাইনাস নিচে গুণ করে পাই W সমান N R/1 মাইনাস গামা ইন্টু ডেল টি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতীয় চলরাশি PVT এর মধ্যে সম্পর্ক দেখা যাক। এই প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি dW সমান মাইনাস du। dW সমান PdV এবং du সমান NCV dt বসায়। আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা জানি PV সমান nRT। উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই PdV প্লাস VdP সমান nRdt। উভয় পক্ষকে nR দ্বারা ভাগ করে dt এর মান পাই। dt এর মান উপরের সমীকরণে বসাই। n কাটাকাটি করে এবং উভয় পক্ষকে r দ্বারা গুণ করে পাই RPdV সমান মাইনাস CVPdV মাইনাস CVVdP। সিপি ও সিভি এর সম্পর্ক হতে r সমান সিপি মাইনাস সিভি বসাই। উভয় পক্ষে সিভি পিডিভি যোগ করে এবং সমীকরণটিকে সাজিয়ে পাই সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি সমান 0।
উভয় পক্ষকে সিভি দ্বারা ভাগ করি এবং সিপি বাই সিভি সমান গামা বসাই। আবার উভয় পক্ষে পিভি দ্বারা ভাগ করি। এখন উভয় পক্ষে ইন্টিগ্রেট করে পাই লন পি প্লাস গামা লন ভি সমান সি প্রাইম। এখান থেকে লেখা যায় লন পিভি পাওয়ার গামা সমান সি প্রাইম এবং পিভি পাওয়ার গামা সমান সি, অর্থাৎ পিভি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এটি হচ্ছে পি ও ভি এর মধ্যে সম্পর্ক। আবার আদর্শ গ্যাসের সমীকরণ হতে পি সমান এনআরটি বাই ভি বসায়। এখানে এন এবং আরকে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করলে টি ও ভি এর মধ্যে সম্পর্ক পেয়ে যায়। সেটি হলো টিভি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান কনস্ট্যান্ট। আবার আদর্শ গ্যাসের সমীকরণ হতে ভি সমান এনআরটি বাই পি বসায় এবং এখানেও এন এবং আরকে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করলে টি ও পি এর মধ্যে সম্পর্ক পাই টি পাওয়ার গামা ইন্টু পি পাওয়ার ওয়ান মাইনাস গামা সমান কনস্ট্যান্ট। রুদ্ধতাপীয় ও সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা দেখলাম পিভি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এখানে সমীকরণের উভয় পক্ষকে ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এখান থেকে পাই পি গামা ভি পাওয়ার গামা মাইনাস ওয়ান প্লাস ভি পাওয়ার গামা ডিপি বাই ডিভি সমান 0। এখান থেকে পি গামা ভি পাওয়ার গামা মাইনাস ওয়ানকে সমীকরণের একদিকে নিয়ে যায়। ভি পাওয়ার গামা দ্বারা উভয় পক্ষকে ভাগ করে পাই ডিপি বাই ডিভি সমান মাইনাস গামা ইন্টু পি বাই ভি। সমষ্ণ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের বয়লের সূত্র হতে আমরা দেখেছি পিভি সমান কনস্ট্যান্ট। এটিকেও ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই পি প্লাস ভি ডিপি বাই ডিভি সমান 0। এখান থেকে সাজিয়ে পাই ডিপি বাই ডিভি সমান মাইনাস পি বাই ভি। এই প্রক্রিয়াগুলোতে পি ভার্সেস ভি এর গ্রাফে ডিপি বাই ডিভি ঢাল নির্দেশ করে। যেহেতু গামা এর মান সর্বদা একের চেয়ে বড়, তাই মডুলাস অফ ডিপি বাই ডিভি এর মান রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বেশি হয়। অর্থাৎ আয়তনের একই পরিবর্তনের জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপের পরিবর্তন সমতাপীয় প্রক্রিয়ার তুলনায় বেশি ঘটে। তাই পিভি লেখচিত্রে রুদ্ধতাপীয় বক্ররেখা সমতাপীয় বক্ররেখার তুলনায় অধিকতর খাড়া হয়। তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপাদন আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ। যে যন্ত্র তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে সেটাই তাপ ইঞ্জিন। ধরা যাক একটি তাপ ইঞ্জিনে তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করে W কাজ করে এবং Q2 তাপমাত্রা তাপগ্রাহকে বর্জন করে। তাহলে আমরা বলতে পারি গৃহীত Q1 পরিমাণ তাপশক্তি Q2 প্লাস W-তে কনভার্ট হয়েছে। তাই Q1 সমান W প্লাস Q2। উভয় পক্ষ হতে Q2 বিয়োগ করে পাই W সমান Q1 মাইনাস Q2। কর্মদক্ষতা ইটা সমান আমরা জানি আউটপুট এনার্জি ডিভাইডেড বাই ইনপুট এনার্জি। এখানে আউটপুট এনার্জি হচ্ছে কাজ W এবং ইনপুট এনার্জি হচ্ছে প্রদত্ত তাপ Q1। W সমান Q1 মাইনাস Q2 বসাই। এখান থেকে লেখা যায় কর্মদক্ষতা ইটা সমান 1 মাইনাস Q2 বাই Q1। তাপ ইঞ্জিনের একটি পরিচিত উদাহরণ হলো বাষ্পচালিত রেলগাড়ি। এখানে জ্বালানি পুড়িয়ে তাপশক্তি উৎপন্ন করা হয়। পরবর্তীতে সেই তাপশক্তির একটি অংশ W পরিমাণ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে চাকা ঘোরাতে ব্যবহৃত হয়। কোনো তাপগতীয় সিস্টেমকে সম্পূর্ণরূপে বর্ণনা করতে এর অবস্থা চলক এবং প্রক্রিয়াপথ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। চলো এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। কোনো সিস্টেমের সামগ্রিক ভৌত অবস্থাই হলো তাপগতীয় অবস্থা। তাপগতীয় অবস্থা কিছু অবস্থা চলক দ্বারা নির্ধারিত হয়। এদের উদাহরণ হলো চাপ, আয়তন, তাপমাত্রা, মোল সংখ্যা ইত্যাদি। পি ভার্সেস ভি এর গ্রাফে অবস্থা যে কোনো একটা বিন্দু নির্দেশ করে। তাহলে এই গ্রাফে এ, বি, সি, ডি এক একটি অবস্থা নির্দেশ করছে। অবস্থা চলক পথ নিরপেক্ষ হয়। এটা বলতে কি বোঝায়? ধরো তুমি একটা অবস্থা হতে বিভিন্ন পথে আরেকটা অবস্থায় সিস্টেমকে আনলে। এখানে যেই পথ দিয়ে যাও না কেন, যেমন প্রদত্ত গ্রাফের স্মুথ কিংবা ড্যাশ লাইনটা, তোমার প্রথম অবস্থা এবং শেষ অবস্থায় অবস্থা চলকের মান সমান থাকবে। কোনো একটি প্রক্রিয়া প্রথম অবস্থা থেকে শেষ অবস্থায় যেতে যেই পথ অতিক্রম করে সেটাই প্রক্রিয়া পথ। যেমন চিত্রের বক্ররেখা দুটি ভিন্ন দুটি প্রক্রিয়া পথ নির্দেশ করছে। এই পথ দুইটা দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ হলে কাজ ভিন্ন ভিন্ন হবে। নীল পথ বরাবর গেলে কাজ W আলফা
এবং কমলা পথ বরাবর গেলে কাজ ডাব্লু বিটা হলে ডাব্লু আলফা ইজ নট ইকুয়াল টু ডাব্লু বিটা, অর্থাৎ ভিন্ন ভিন্ন পথ ভিন্ন ভিন্ন কাজের মান নির্দেশ করে। সুতরাং কাজ পথ নির্ভর রাশি, কাজের মতো তাপও পথ নির্ভর রাশি। তাহলে সামারি হিসেবে বলা যায় অবস্থা রাশি যেমন চাপ, আয়তন, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, এনথালপি এইচ কিংবা এন্ট্রপি এস শুধু প্রারম্ভিক ও চূড়ান্ত অবস্থার উপর নির্ভর করে, আর তাপ কিউ এবং কাজ ডাব্লু পথ নির্ভর রাশি, কারণ এগুলো কোন পথের প্রক্রিয়া ঘটেছে তার উপর নির্ভর করে। পূর্বে আমরা দেখেছি অবস্থা চলকের কোনটি স্থির থাকে তার ভিত্তিতে তাপগতীয় প্রক্রিয়াকে 4 ভাগে ভাগ করা যায়। তবে তাপগতীয় প্রক্রিয়াকে আরেকটি ভিত্তিতেও শ্রেণীবদ্ধ করা যায়, সেটি হলো প্রক্রিয়ার পথ বা সিস্টেমের সাম্যাবস্থার উপর ভিত্তি করে। এই ভিত্তিতে তাপগতীয় প্রক্রিয়া 2 প্রকার: প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া হলো এমন একটি আদর্শ প্রক্রিয়া যেখানে প্রক্রিয়ার দিক উল্টে দিলে সিস্টেম এবং পারিপার্শ্বিক উভয়ই সম্পূর্ণভাবে তাদের পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ অবস্থাচলকগুলো তাদের আগের মানে ফিরে আসে এবং পরিবেশেও কোনো স্থায়ী পরিবর্তন থেকে যায় না। সুতরাং যে প্রক্রিয়ায় অবস্থাচলকগুলোকে পূর্বের মানে সম্পূর্ণ ফিরিয়ে আনা যায় তাকেই প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। চিত্রে দেখা যাচ্ছে সিস্টেমটি একটি প্রক্রিয়া পথে প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে, এরপর ভিন্ন একটি প্রক্রিয়া পথ অনুসরণ করে আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। যেহেতু ফিরে আসার পর অবস্থাচলকগুলো পুনরায় আগের মান লাভ করেছে, তাই এটি একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। প্রত্যাবর্তী প্রক্রিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এই প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, পুরো প্রক্রিয়া জুড়ে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে এবং সিস্টেম ও পারিপার্শ্বিকের মোট এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এন্ট্রপি সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানব। অন্যদিকে এই বৈশিষ্ট্যগুলোর বিপরীত বৈশিষ্ট্যযুক্ত প্রক্রিয়াকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। তাপের প্রবাহ ও তাপীয় প্রক্রিয়ার দিক নির্ধারণে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সূত্রটি বিভিন্ন বিজ্ঞানী ভিন্নভাবে উপস্থাপন করেছেন। এর মধ্যে ক্লসিয়াসের বক্তব্যটি হল, এর সাথে সম্পর্কিত অন্য কোনো পরিবর্তন একই সময়ে না ঘটলে তাপ কখনোই শীতলতর বস্তু থেকে উষ্ণতর বস্তুতে সঞ্চারিত হতে পারে না। এখানে বোঝানো হয়েছে যে স্বতঃস্ফূর্তভাবে একটি নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হতে পারে না। কেলভিনের উক্তি অনেকটা একই কথা বলেছে। সেটি হলো, কোনো বাহ্যিক শক্তির সাহায্য ছাড়া একটি স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে একটি বস্তু থেকে উচ্চতর তাপমাত্রার অন্য বস্তুতে তাপ স্থানান্তর করা অসম্ভব। প্ল্যাঙ্কের স্টেটমেন্টটি হলো, প্রকৃতিতে সংঘটিত প্রতিটি প্রক্রিয়া এমনভাবে অগ্রসর হয় যেখানে প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল বস্তুর এন্ট্রপির সমষ্টি বৃদ্ধি পায়। তাপ ইঞ্জিনের দক্ষতা নিয়ে গবেষণা করতে গিয়ে ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো একটি আদর্শ তাপ ইঞ্জিনের ধারণা প্রদান করেন। এই ইঞ্জিনই কার্নো ইঞ্জিন নামে পরিচিত। কার্নো ইঞ্জিনের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, একই দুটি তাপাধারের মধ্যে পরিচালিত সব তাপ ইঞ্জিনের তুলনায় এর কর্মদক্ষতা সর্বোচ্চ, তবে এই কর্মদক্ষতা কখনোই শতভাগ হয় না। দ্বিতীয়ত, এটি সম্পূর্ণ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কাজ করে। এবং সর্বশেষে, কার্নো ইঞ্জিন একটি আদর্শ তাপ ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের গঠনটি কিছুটা এরূপ। এবার এর প্রতিটি অংশের সঙ্গে পরিচিত হওয়া যাক। প্রথমে তাপ উৎস। এটি উচ্চ তাপমাত্রার একটি আধার যেখানে কার্যকরী পদার্থ তাপ গ্রহণ করে। এরপর রয়েছে অপরিবাহী পাটাতন। এটি অনাকাঙ্ক্ষিত তাপের আদান প্রদান রোধ করে। এছাড়া রয়েছে তাপগ্রাহক। কার্যকরী পদার্থের অব্যবহৃত তাপ শেষ পর্যন্ত এই নিম্ন তাপমাত্রার আধারে ত্যাগ করা হয়। সবশেষে রয়েছে সিলিন্ডার ও পিস্টন। সিলিন্ডারের ভিতরে থাকা কার্যকরী গ্যাসের প্রসারণ ও সংকোচনের মাধ্যমে পিস্টন চলাচল করে এবং যান্ত্রিক কাজ সম্পন্ন করে। তাহলে দেখি কার্নো চক্র কিভাবে কাজ করে। এই চক্রটি 4টি ধাপে সম্পন্ন হয়। একটি পি ভার্সেস ভি এর গ্রাফে একটি বিন্দু P1 V1 নেই। ধরি সিস্টেমটি এই অবস্থাতে আছে। কার্নো চক্রের প্রথম ধাপ হলো সমষ্ণ প্রসারণ। এখানে সিলিন্ডার পিস্টনটিকে তাপ উৎসের সাথে সংযুক্ত করা হয়। Q1 তাপ গ্রহণ করে আয়তন প্রসারিত হয়
এবং দ্বিতীয় বিন্দু বা অবস্থা P2 V2তে পৌঁছায়। এক্ষেত্রে ধ্রুব তাপমাত্রার মান T1। এই প্রক্রিয়ার কাজ হিসেবে আমরা লিখতে পারি W1 সমান Q1 সমান nRT1 ln V2/V1। দ্বিতীয় ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এখানে সিলিন্ডারকে তাপ উৎস থেকে বিচ্ছিন্ন করে অপরিবাহী পাটাতনের উপর রাখা হয়, ফলে পরিবেশের সাথে কোনো তাপের আদান প্রদান হয় না। গ্যাস আরও প্রসারিত হয়ে তৃতীয় অবস্থা বা P3 V3 বিন্দুতে পৌঁছায়। এক্ষেত্রে তাপমাত্রা T1 থেকে কমে T2 হয়ে যায়। যেহেতু এই প্রক্রিয়ায় কোনো তাপের আদান প্রদান হয় না, তাই Q সমান 0। এই প্রক্রিয়ার কাজ হিসেবে আমরা লিখতে পারি W2 সমান NCV ইন্টু T1 - T2। তৃতীয় ধাপ সমতাপীয় সংকোচন। এখানে সিলিন্ডারকে তাপগ্রাহকের সংস্পর্শে আনা হয়। বাহ্যিক বলের প্রভাবে গ্যাস সংকুচিত হতে থাকে এবং Q2 পরিমাণ তাপগ্রাহকে ত্যাগ করে। ফলে সিস্টেমটি চতুর্থ অবস্থা বা P4 V4 বিন্দুতে পৌঁছায়। এক্ষেত্রে ধ্রুব তাপমাত্রার মান T2। এই প্রক্রিয়ার কাজ হিসেবে আমরা লিখতে পারি W3 সমান -Q2 সমান -nRT2 ln V3/V4। চতুর্থ ধাপ এবং সর্বশেষ ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এবার সিলিন্ডারকে আবার অপরিবাহী পাটাতনের উপর রাখা হয়, ফলে কোনো তাপের আদান প্রদান হয় না। বাহ্যিক বলের প্রভাবে গ্যাস সংকুচিত হয়ে পুনরায় প্রথম অবস্থা বা P1 V1 বিন্দুতে ফিরে আসে। একই সঙ্গে তাপমাত্রা T2 থেকে বৃদ্ধি পেয়ে T1 হয়ে যায়। এই প্রক্রিয়ায়ও Q সমান 0। তাই এই ধাপের কাজ হিসেবে আমরা লিখতে পারি W4 সমান NCV ইন্টু T2 - T1। এভাবেই চারটি ধারাবাহিক তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে একটি সম্পূর্ণ কার্যচক্র সম্পন্ন হয়। এই চক্রে প্রথম দুই ধাপে গ্যাস কাজ সম্পন্ন করে এবং শেষ দুই ধাপে গ্যাসের উপর কাজ করা হয়। ফলে কার্নো ইঞ্জিনের মোট লব্ধি কাজ W সমান W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। মানগুলো বসিয়ে হিসাব করে পাই W সমান Q1 - Q2। আবার আমরা দেখেছি কর্মদক্ষতা ইটা সমান W/Q1। W সমান Q1 - Q2 বসাই এবং এখান থেকে পাই ইটা সমান 1 - Q2/Q1। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা দেখেছি TV পাওয়ার Γ-1 সমান কনস্ট্যান্ট। কার্নো চক্রের রুদ্ধতাপীয় প্রসারণের জন্য এই সূত্র ব্যবহার করে পাই T1 V2 পাওয়ার Γ-1 সমান T2 V3 পাওয়ার Γ-1। অনুরূপভাবে রুদ্ধতাপীয় সংকোচনের জন্য T1 V1 পাওয়ার Γ-1 সমান T2 V4 পাওয়ার Γ-1। সমীকরণ দুটিকে ভাগ করি। T1 T2 কাটাকাটি করি, উভয় পক্ষে পাওয়ার হিসেবে 1/Γ-1 নিয়ে পাই V2/V1 সমান V3/V4। কিছুক্ষণ পূর্বেই প্রাপ্ত Q2 এবং Q1 এর অনুপাত নিই। এনার কাটাকাটি করি, V2/V1 সমান V3/V4 বসাই। কাটাকাটি করে পাই Q2/Q1 সমান T2/T1। এই মানটি উপরের সমীকরণে বসিয়ে পাই কর্মদক্ষতা ইটা সমান 1 - T2/T1। এতক্ষণ আমরা এমন একটি যন্ত্রের কথা বলেছি যা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। এবার দেখা যাক এর ঠিক বিপরীত নীতিতে কাজ করা একটি যন্ত্র সম্পর্কে। সেটি হলো হিমায়ক বা রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরে থাকে রেফ্রিজারেন্ট পদার্থ, যা খুব সহজে তাপ শোষণ ও ত্যাগ করতে পারে। আমরা তাহলে প্রক্রিয়াটা দেখি। প্রথমে খাদ্য হতে Q2 পরিমাণ তাপ রেফ্রিজারেন্ট গ্রহণ করে বাষ্পীভবন কুণ্ডলীতে। এখান থেকে রেফ্রিজারেন্ট গ্যাস হয়ে এই পথে কম্প্রেসরে চলে যায়, যেখানে বাহ্যিক কাজ W এর মাধ্যমে চাপ বৃদ্ধি করে তাপমাত্রা বৃদ্ধি করানো হয়। তাপমাত্রা বেশি হয় বলে রেফ্রিজারেন্টগুলো ঘনীভবন কুণ্ডলীতে গিয়ে বাইরে Q1 পরিমাণ তাপ বর্জন করে। পরে সম্প্রসারক ভালভে গিয়ে রেফ্রিজারেন্টের চাপ কমানো হয় এবং এতে রেফ্রিজারেন্ট ঠান্ডা হয়ে যায়। পরবর্তীতে বাষ্পীভবন কুণ্ডলীতে আবার চলে আসে এবং তাপমাত্রা কম হওয়ার কারণে খাদ্য হতে তাপ গ্রহণ করে। তাহলে আমরা একটা সিম্পল ডায়াগ্রামে এটা প্রকাশের চেষ্টা করি। রেফ্রিজারেন্টগুলো T1 তাপমাত্রার বস্তু, এক্ষেত্রে খাদ্য হতে Q2 পরিমাণ তাপ গ্রহণ করে এবং বাহ্যিক কাজ W যোগ হয়ে মোট Q1 পরিমাণ তাপ T1 তাপমাত্রার বস্তু, এক্ষেত্রে পরিবেশে ত্যাগ করে। এটা যদি আমরা তাপ ইঞ্জিনের ডায়াগ্রামের সাথে তুলনা করে দেখি, তাহলে বোঝা যাবে হিমায়ক হলো তাপীয় ইঞ্জিনের অপোজিট। কারণ দেখতে পাচ্ছ তাপ এবং কাজের দিকগুলো
উল্টো, অর্থাৎ আমরা বলতে পারি হিট ইঞ্জিন ও রেফ্রিজারেটর তাপ ও কাজের দিক থেকে একে অপরের বিপরীত। তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে যেমন আমরা কর্মদক্ষতা ব্যবহার করি, হিমায়কের ক্ষেত্রে আমরা সিওপি ব্যবহার করি, যেটার মান হলো গৃহীত তাপ ডিভাইডেড বাই কাজ। প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন যেমন কার্নো ইঞ্জিন এর ক্ষেত্রে যেভাবে তাপমাত্রা দিয়ে সূত্র লিখতে পারি, সিওপি এর জন্যও সেভাবে তাপমাত্রা দিয়ে সূত্র লিখতে পারি। এবার আমরা বুঝি সিওপি কি। এর পূর্ণরূপ হলো কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। বাংলায় একে কার্যসম্পাদন সহগ বা কৃতগুণাঙ্কও বলা হয়। সূত্র দেখে সহজেই বলা যায় একক বাহ্যিক কাজের সাহায্যে আমরা হিমায়কে নিম্ন তাপমাত্রার স্থান, যেমন ফ্রিজের ক্ষেত্রে খাদ্য, এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে রুম হতে যতটুকু তাপ উচ্চ তাপমাত্রার স্থান বা সাধারণত পরিবেশে অপসারণ করা হয় তার পরিমাপই হলো সিওপি বা কার্যসম্পাদন সহগ। তাপগতিবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ এবং মৌলিক ধারণাগুলোর মধ্যে একটি হলো এনট্রপি। চলো এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এনট্রপি এর পরিবর্তন এই সূত্রটি দিয়ে বের করা যায়। এনট্রপি কি সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বুঝব। ধরো T1 ও T2 তাপমাত্রার দুটি বস্তু আছে। T1 তাপমাত্রার বস্তু হতে কিউ পরিমাণ তাপ T2 তাপমাত্রার বস্তুতে স্থানান্তরিত হলো। তাহলে আমরা এনট্রপি এই দুটি বস্তুর জন্য পরিমাপ করে বলতে পারি প্রথম বস্তুর জন্য ΔS1 সমান মাইনাস ΔQ বাই T1। প্রথম বস্তু তাপ হারায় এবং তাপ হারালে কিউ ঋণাত্মক হয়। দ্বিতীয় বস্তুর জন্য ΔS2 সমান ΔQ বাই T2। এই তাপ স্থানান্তরে মোট এনট্রপির পরিবর্তন ΔS সমান ΔS1 প্লাস ΔS2। উপর থেকে মানগুলো বসাই এবং ΔQ কমন নিই। এখানে যেহেতু T1 ইজ গ্রেটার দেন T2, তাই ΔS তথা এনট্রপি পজিটিভ। অর্থাৎ কোনো বিচ্ছিন্ন সিস্টেমে নেট এনট্রপি সর্বদা বৃদ্ধি পায়, কারণ প্রকৃতিতে উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে স্বয়ংক্রিয়ভাবে তাপ স্থানান্তরিত হয়। এখানে একটি প্রশ্ন আসতে পারে, যদি নিম্ন T2 তাপমাত্রার বস্তু হতে উচ্চ T1 তাপমাত্রার বস্তুতে তাপ প্রবাহিত হয়, তাহলে কি এনট্রপি ঋণাত্মক হবে? আসলে এমন তাপ প্রবাহ স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। এটি ঘটাতে হলে বাইরে থেকে কাজ বা শক্তি সরবরাহ করতে হয়। ফলে সিস্টেমের এনট্রপি কমলেও পারিপার্শ্বিকের এনট্রপি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পায়। অর্থাৎ সিস্টেম ও পারিপার্শ্বিক মিলিয়ে মোট বা নেট এনট্রপি কখনোই কমে না, বরং বৃদ্ধি পায় বা ক্ষেত্রবিশেষে অপরিবর্তিত থাকে। তাই স্বতঃস্ফূর্ত যে কোনো প্রক্রিয়ায় মহাবিশ্বের মোট এনট্রপি বৃদ্ধি পায়। এনট্রপি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারযোগ্য শক্তির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, কারণ ভিন্ন তাপমাত্রার দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে আসলে স্বতঃস্ফূর্তভাবে তাপের আদান প্রদান ঘটে। এর ফলে শক্তি ক্রমশ ছড়িয়ে পড়ে এবং আরও বিশৃঙ্খলভাবে বণ্টিত হয়। তাই সিস্টেমেরও এনট্রপি বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় কোনো সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপই হচ্ছে এনট্রপি। কার্নোচক্রের 4টি ধাপের জন্য এনট্রপির পরিবর্তন নির্ণয় করা যাক। প্রথম ধাপ অর্থাৎ সমতাপীয় প্রসারণের ক্ষেত্রে সিস্টেম Q1 পরিমাণ তাপ গ্রহণ করে, তাই এই ধাপে এনট্রপির পরিবর্তন ΔS1 সমান Q1 বাই T1। দ্বিতীয় ধাপ অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণে কোনো তাপের আদান প্রদান হয় না, তাই Q সমান 0 এবং এনট্রপির পরিবর্তনও শূন্য, অর্থাৎ ΔS2 সমান 0। তৃতীয় ধাপ অর্থাৎ সমতাপীয় সংকোচনের সময় সিস্টেম Q2 পরিমাণ তাপ ত্যাগ করে, তাই এই ধাপে এনট্রপির পরিবর্তন ΔS3 সমান মাইনাস Q2 বাই T2। যেহেতু এই ধাপে সিস্টেম তাপ হারায়, তাই Q2 নেগেটিভ। চতুর্থ ধাপ অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচনেও কোনো তাপের আদান প্রদান হয় না, ফলে ΔS4 সমান 0। অতএব একটি সম্পূর্ণ কার্নোচক্রে সিস্টেমের মোট এনট্রপির পরিবর্তন হবে ΔS সমান ΔS1 প্লাস ΔS2 প্লাস ΔS3 প্লাস ΔS4। মান বসিয়ে পাই ΔS সমান Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2। কার্নোচক্র একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া, আর প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে দেখেছি Q1 বাই T1 সমান Q2 বাই T2। মান বসিয়ে পাই ΔS সমান 0। এটি সকল প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য প্রযোজ্য।
পিভি গ্রাফে লক্ষ্য করলে দেখতে পাবে সিস্টেমটি P1V1 অবস্থা থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ চক্র শেষে আবার একই P1V1 অবস্থায় ফিরে এসেছে। এখানে বলা যায় প্রাথমিক ও চূড়ান্ত অবস্থায় এন্ট্রপির পরিবর্তন 0, অর্থাৎ এন্ট্রপির মান শুধুমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, প্রক্রিয়া পথের উপর নির্ভরশীল নয়। তাই এন্ট্রপি একটি অবস্থা চলরাশি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা দেখেছি তাপের পরিবর্তন ΔQ সমান 0, অতএব এন্ট্রপির পরিবর্তন ΔS সমান 0। সুতরাং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেই তাপগতীয় চলরাশি অপরিবর্তিত থাকে সেটাই এন্ট্রপি। এটা হচ্ছে এন্ট্রপির আরেকটি সংজ্ঞা। যদি কোনো তাপগতীয় প্রক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হয় তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন হবে প্রতিটি ধাপের এন্ট্রপি পরিবর্তনের সমষ্টি। এর সূত্রটি হলো কিছুটা এরূপ। সম্পূর্ণ সূত্রটিকে সংক্ষেপে লেখা যায় ΔS সমান ∑ΔQ/T। আর যখন তাপের আদান প্রদান অত্যন্ত ক্ষুদ্র অংশে ঘটে তখন সমষ্টি চিহ্নের পরিবর্তে সমাকলন ব্যবহার করা হয়। ফলে সমীকরণটি হয় ΔS সমান ∫dQ/T। এটি হচ্ছে এন্ট্রপি সূত্রের ক্যালকুলাস রূপ। এই সূত্রটি ব্যবহার করে সকল তাপগতীয় প্রক্রিয়ার জন্য এন্ট্রপি দেখে নেই। সমচাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ার জন্য আমরা দেখেছি dQ সমান NCP/dt। লোয়ার এবং আপার লিমিট হিসেবে যথাক্রমে T1 ও T2 নেই। ইন্টিগ্রেট করে লিমিট বসিয়ে পাই ΔS সমান NCP/ln T2/T1। সমআয়তন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার জন্য dQ সমান NCV/dt বসাই। ইন্টিগ্রেট করে লিমিট বসিয়ে পাই ΔS সমান NCV/ln T2/T1। সমুষ্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় dQ সমান PdV বসাই এবং লোয়ার ও আপার লিমিট হিসেবে যথাক্রমে V1 ও V2 নেই। আদর্শ গ্যাসের সমীকরণ হতে PdV সমান nRDT বসাই। ইন্টিগ্রেট করে লিমিট বসিয়ে পাই ΔS সমান nR/ln T2/T1। এই ছিল তাপগতিবিদ্যার উপর আমাদের আজকের অ্যানিমেটেড ক্লাস। আশা করি পুরো অধ্যায়টি তোমার কাছে এখন আরও সহজ এবং পরিষ্কার মনে হচ্ছে। এ ধরনের আরও মানসম্মত অ্যানিমেটেড ক্লাস পেতে অর্জককে ফলো করতে ভুলো না। তোমাদের সমর্থনই আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আজ এ পর্যন্তই। ভালো থেকো, নিয়মিত শিখতে থাকো। ধন্যবাদ।